আসামি থেকে রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে এত ছাত্র জনতা নিহত ও আহত হয়েছে, এ ঘটনার জন্য আমি অনুতপ্ত ও লজ্জিত। তিনি বলেন, এত বড় গণহত্যা আমার দায়িত্ব পালনের সময় সংঘটিত হয়েছে, যার জন্য আমি দোষ ও দায় স্বীকার করছি। দেশবাসী নিহত আহত পরিবার ও ব্যক্তির কাছে ক্ষমা প্রার্থনা করছি। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জবানবন্দিতে এ কথা বলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে মামলার একমাত্র রাজসাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ট্রাইব্যুনালের অন্য ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ আগামীকাল বুধবার পর্যন্ত বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চেম্বার বিচারপতি ফারা মাহবুব এই আদেশ দেন। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এর আগে গতকাল সোমবার ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করে আদেশ দেন হাইকোর্ট। একই দিন ওই আদেশের উপর স্থগিতাদেশ দেন চেম্বার আদালত। গত ২৮ আগস্ট ডাকসু নির্বাচনে এস.এম. ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে অপরাজেয় ৭১ অদম্য ২৪ প্যানেলের বাম জোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি.এম. ফাহমিদা আলম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন। কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের ঘটনায় সাবেক ডিসি সুলতানা পারভিনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেল ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুসাম্মদ ইসমত আরা বেগম এই আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আসামি পক্ষের আইনজীবী ফখরুল ইসলাম আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৩ মার্চ রাতে স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের একটি পুকুরের নামকরণ ও বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে গিয়ে নির্যাতন, ক্রস ফায়ারের হুমকি দেওয়া হয় এবং ডিসি অফিসে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়। পরবর্তী সময়ে আরিফুলের বিরুদ্ধে আধা বোতল মদ ও ১৫০ গ্রাম গাঁজা রাখার অভিযোগে তাৎক্ষণিকভাবে ১ বছরের কারাদণ্ড দিয়ে পাঠানো হয় কারাগারে। মিথ্যা মামলায় দীর্ঘ ১৪ বছর ফেরারি থাকার পর নিজ এলাকায় ফিরলেন রাজবাড়ীর পাংশা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন মুরাদ। মঙ্গলবার দুপুরে তিনি রাজবাড়ীতে এলে কালুখালী চাঁদপুর রেল ক্রসিংয়ে তাকে ফুলের শুভেচ্ছা জানান বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে মোটরসাইকেল বহরে নেতাকর্মীদের সঙ্গে তিনি পাংশা পৌর এলাকার কালীবাড়ি মোড়ে পথসভায় এসে যোগ দেন। দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময় ২০১১ সালে চাঁদাবাজি, সন্ত্রাস সহ একাধিক মামলার আসামি হয়ে আকরাম হোসেন মুরাদ পাংশা থেকে ফেরারি হন। পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর আইনি প্রক্রিয়ায় তিনি মামলা থেকে অব্যাহতি পান। পথসভা শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে সিনিয়র নেতাকর্মীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুবদল নেতা মুরাদ। পাংশা পৌর শহর তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ব্যবসায়ী, পথচারী সহ সর্বস্তরের মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। আমার উপর বারবার ওই মাস্টার মাইন্ডের নির্দেশে আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছিল। ওই মাস্টার মাইন্ড আমাকে বাড়ি থেকে বিতাড়িত করছে। আল্লাহ সহমত ওই মাস্টার মাইন্ড এবং ওই মাস্টার মাইন্ডের আম্মা শেখ হাসিনা আর ভিন্ন হাকিমগঞ্জের বিদেশ থেকে এই দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া মনোনয়নপত্র বিতরণে আরও একদিন সময় বাড়ানো হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণে দফায় দফায় কর্মসূচি দেয় শাখা ছাত্রদল।
এছাড়া 31 আগস্ট শাখা ছাত্র শিবিরও এ বিষয়ে একমত পোষণ করে। এদিকে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের দাবি এবং পরামর্শের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন 2025 অধিকতর অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর করার নিমিত্তে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে রাকসু নির্বাচন কমিশন 2025 সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ নিশ্চিত করার সুবিধার্থে তফসিল নিম্নোক্তভাবে পুনর্বিন্যাস করা হয়েছে। যেটা আমাদের আজকে ছিল লাস্ট তারিখ মনোনয়নপত্র বিতরণে। এই 24-25 শিক্ষাবর্ষের ছাত্রদেরকে আমরা ভোটার তালিকাভুক্ত করার জন্য 3/9/2025 পর্যন্ত বাড়ানো হয়েছে একদিন। যদি এদের মধ্যে কেউ মনোনয়ন উত্তোলন করতে চায় সেই সুযোগ সৃষ্টির জন্য। এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, কাজেই তারাও যদি এখানে কেউ প্রার্থী হতে চায় সেই সুযোগটা তাদের দেওয়ার জন্যই একদিন বাড়ানো হয়েছে। নীলফামারীর উত্তরা ইপিজেডে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত ওই শ্রমিকের নাম হাবিব ইসলাম। মঙ্গলবার সকাল 9টার দিকে এ ঘটনা ঘটে। আন্দোলনকারী শ্রমিকরা জানান, উত্তরা ইপিজেডে অবস্থিত এভারগ্রিন নামে একটি কোম্পানিতে শ্রমিক ছাঁটাই বন্ধ সহ বিভিন্ন দাবিতে 2 দিন ধরে আন্দোলন করে আসছেন ইপিজেডের শ্রমিকরা। সোমবার রাতে হঠাৎ করে কোম্পানি বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। এ ঘটনায় হাজার হাজার বিক্ষুব্ধ শ্রমিক মঙ্গলবার সকালে ইপিজেডের মূল দরজায় তালা ঝুলিয়ে দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে দফায় দফায় শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় এক শ্রমিক নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। এতে নীলফামারী সৈয়দপুর সড়কে সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং আপনারা যদি দেখেন আশেপাশে এখানে কোনো লোক নেই, কোনো মব নেই। এ বিষয়ে প্রশাসনিক পর্যায়ে কার্যক্রম চলছে, চলমান আছে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখন নিরাপত্তা বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আনুমানিক 9টার সময় আমাদের এখানে কিছু জরুরি বিভাগ কিছু রোগী আসেন, আনুমানিক 6 জন। এর মধ্যে একজন মৃত অবস্থায় আমাদের এখানে আসেন এবং বাকিরা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত নিয়ে আসেন। তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন আমাদের অন্তর্বিভাগে। এটা এখন পরবর্তী আরও বিচার বিশ্লেষণ করে তারপরে সিদ্ধান্ত নেওয়া লাগবে। তবে তাদের কিছু পিলেট ইনজুরি থাকতে পারে, সবার এক্স-রে করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছেন। তবে তার মতে এই সিদ্ধান্ত অনেক দেরিতে এসেছে, যা ভারতের বহু বছর আগে নেওয়া উচিত ছিল। সোমবার ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, এখন শুল্ক শূন্যে নামানোর প্রস্তাব দিয়েছে, কিন্তু সময় ফুরিয়ে আসছে। অনেক বছর আগেই ওদের এটা করা উচিত ছিল। ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক এতদিন ধরে একতরফা বিপর্যয় ছাড়া আর কিছুই নয়। ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ভারতের পণ্যে 25% পাল্টা শুল্ক ও রাশিয়ার তেল আমদানির কারণে অতিরিক্ত 25% কর বসিয়েছে। ফলে ভারতের ওপর আরোপিত মোট শুল্ক দাঁড়িয়েছে 50%, যা বিশ্বের সর্বোচ্চের মধ্যে অন্যতম। ট্রাম্প অভিযোগ করেছেন, রাশিয়ার তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধ টিকিয়ে রাখতে সাহায্য করছে। তবে তিনি নিজে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত থেকেছেন। আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, কেবল কুনার প্রদেশেই অন্তত 1411 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3124 জন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অন্তত 5400 বাড়ি। এর আগে আফগান রেড ক্রিসেন্ট মৃতের সংখ্যা 1124 জন বলে জানিয়েছিল। তবে উদ্ধার অভিযান চলমান থাকায় মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহু গ্রাম সম্পূর্ণভাবে মাটির সঙ্গে মিশে গেছে। উদ্ধারকর্মীরা মরিয়া হয়ে ধ্বংসস্তূপে চাপা পড়া মানুষদের খুঁজছেন।
তবে দুর্গম পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে অনেক গ্রাম ও মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যা ত্রাণ ও উদ্ধার কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক হঠাৎ আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। আগামী বছর থেকে ব্যস্ত টেস্ট সূচি এবং 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন 35 বছর বয়সী এই পেসার। স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে মোট 65টি টি-20 ম্যাচ খেলেছেন। 2021 সালে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। সর্বশেষ তিনি খেলেছেন 2024 বিশ্বকাপে, যা অনুষ্ঠিত হয়েছিল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। আন্তর্জাতিক টি-20তে তার শিকার 79 উইকেট, যা অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। 2022 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 20 রানে 4 ছিল তার সেরা বোলিং ফিগার। স্টার্কের অবসরের ঘোষণার মধ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন মার্কাস স্টয়নিস ও ম্যাট শর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে আদালতের রায় যেন এক রহস্যময় গোলকধাঁধা। কখনো নির্বাচন বন্ধ, আবার কখনো চালু রাখার নির্দেশে বিভ্রান্ত শিক্ষার্থীরা। এই টালবাহানায় স্পষ্ট হচ্ছে ডাকসু কেবল শিক্ষার্থীদের গণতান্ত্রিক মঞ্চ নয়, বরং জাতীয় রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনার প্রতীক। বিস্তারিত জাগো রিপোর্টে। থেকে শুরু করে ভোটার তার যে মানসিক প্রস্তুতির জায়গা, সেই যে মানসিক প্রস্তুতির সাথে এক ধরনের হয়রানিমূলক আচরণ এই হাইকোর্ট আমাদের সাথে করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নিয়ে আদালতের রায় যেন রহস্যের এক গোলকধাঁধা। কখনো নির্বাচন বন্ধের নির্দেশ, আবার কখনো তা চালু রাখার আদেশ। এই ওঠানামা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। শিক্ষাঙ্গনের রাজনীতি দীর্ঘদিন ধরেই দলীয় স্বার্থের প্রতিফলন হয়ে আসছে, আর ডাকসু সেই রাজনীতির এক বড় প্রতীক। দীর্ঘ বিরতির পর নির্বাচন ঘিরে শিক্ষার্থীরা যেমন উচ্ছ্বসিত, তেমনি বারবার আদালতের রায় বদলে যাওয়ায় তারা ছিল বিভ্রান্ত। এক পক্ষ অভিযোগ তুলেছিল আদালতের সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক চাপ কাজ করছে, অন্যদিকে অনেকে বলছিলেন আইনগত ব্যাখ্যা ও সাংবিধানিক জটিলতার কারণেই রায়ের এই পরিবর্তন। হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ার পর ছাত্র সংগঠনগুলো আবারও নির্বাচনী মাঠে সরব হয়েছে, আর রাজনীতির মঞ্চে এই রায়ের প্রভাব বেশ স্পষ্ট। প্রতিটি রাজনৈতিক দলই ডাকসুকে তাদের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার জায়গা হিসেবে দেখছে। আদালতের রায় যদি একাধিকবার পরিবর্তিত হয়, তবে ছাত্র রাজনীতির বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তৈরি হবে। এতে শিক্ষাঙ্গনে অনিশ্চয়তা বাড়বে, যা জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। আজকে এই কিছুক্ষণ আগে এই যে ঘটনাটা ঘটলো, তারপরে আমরা 30 মিনিটের মাথায় আরো একটা আদেশ দেখতে পেলাম। সেই আদেশটা ছিল হাইকোর্টের স্থগিত করার যে আদেশ তারা দিয়েছে, সেটাকে স্থগিত করে আরেকটা আদেশ কোর্ট থেকে দেওয়া হয়েছে। ফলে আমরা বলতে চাই যে প্রার্থী থেকে শুরু করে ভোটার, প্রত্যেক শিক্ষার্থীর যে গণতান্ত্রিক আয়োজনের যে জায়গাটা, তার যে মানসিক প্রস্তুতির জায়গা, সেই যে মানসিক প্রস্তুতির সাথে এক ধরনের হয়রানিমূলক আচরণ এই হাইকোর্ট আমাদের সাথে করেছেন। আমরা এই হয়রানিমূলক আচরণের নিন্দা জানাই। বিশেষজ্ঞরা মনে করছেন ডাকসু নির্বাচন নিয়ে এই টালবাহানা শুধু ছাত্রদের নয়, বরং পুরো দেশের গণতান্ত্রিক চর্চার জন্য ক্ষতিকর। একদিকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা বাড়ছে, অন্যদিকে জাতীয় রাজনীতির ভবিষ্যৎ নেতৃত্বের ধারা ঝুঁকির মুখে পড়ছে। এখন প্রশ্ন একটাই, চেম্বার আদালতের স্থগিতাদেশে পথ পরিষ্কার হলেও ডাকসু কি সত্যি শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্ল্যাটফর্ম হয়ে উঠবে, নাকি দলীয় স্বার্থ আদালতের রায়ের টানাপোড়েনে আবারও হারিয়ে যাবে? নিউজ ডেস্ক, জাগো নিউজ। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার হাসান আদিব। হাসান, স্বাগত আপনাকে। ধন্যবাদ। হাসান, আমরা প্রতিবেদনটিতে যেমন দেখছিলাম যে এই যে ডাকসু নির্বাচন নিয়ে রায় বদলের একটা খেলা হলো, আপনার কাছে জানতে চাইবো যে হঠাৎ ডাকসু নির্বাচন নিয়ে এই ধরনের অনিশ্চয়তা কেন সৃষ্টি হলো, বা আদালতের রায় বদলের যে ঘটনাটা আমরা কাল দেখলাম, এটি কেন তৈরি হলো? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এই মুহূর্তে ডাকসু নির্বাচন একেবারে বাংলাদেশের যে জাতীয় ইস্যু তার কেন্দ্রে রয়েছে। এমনকি এটি বলা হচ্ছে যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের অ্যাসিড টেস্ট হিসেবে ডাকসু নির্বাচনকে বিবেচনা করা হচ্ছে। সেই জায়গা থেকে ডাকসু নির্বাচনের দিকে কিন্তু শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশ এমনকি কূটনীতিকরা তাকিয়ে রয়েছে যে এই নির্বাচনটা কিভাবে অনুষ্ঠিত হয় সেটির দিকে। গতকাল যেটি হয়েছে, আসলে মূলত আদালতের একটি রায় আসলো এবং আধা ঘন্টা পরই আমরা দেখলাম সেই রায়টি আবার স্থগিত
স্থগিত হলো। এর ঠিক পেছনের কারণটা কি সেটি বেশ কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা যাতায়াত করেন কিংবা ক্যাম্পাসের যারা শিক্ষার্থী সংশ্লিষ্ট আছেন তারা এটি নিয়ে আলোচনা শুনছিলেন যে একটা রিট হতে পারে, সেটা কি ধরনের কি কারণে সেটি নিয়ে একটি ধোঁয়াশা ছিল। পরে প্রতিরোধ পরিষদ নামে যে বাম ছাত্র সংগঠনের কয়েকটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা মিলে একটি পরিষদ দিয়েছে, সেই পরিষদের মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র বিষয়ক গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাহমিদা নামে একজন প্রার্থী, তিনি মূলত এই রিটটা করেন এবং এই রিটটা করেন মূলত শিবির সমর্থিত যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে যে প্যানেল, সেই প্যানেলের এজিএস প্রার্থী SM ফরহাদ। আপনি জানেন যে এই ফরহাদকে নিয়ে তুমুল বিতর্ক রয়েছে যে সে আসলে যে সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং ছাত্রলীগের একটি রাজত্ব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেই সময়ে সে সমাজ কল্যাণ অনুষদের যে কমিটি, সেই কমিটিতে সে একটি পদে ছিল, সহ সম্পাদক কিংবা অন্য কোনো একটি পদে। এটি নিয়ে একটি তুমুল বিতর্ক রয়েছে এবং এই বিতর্কের কেন্দ্রেই কিন্তু এই রিটের প্রেক্ষাপটটা তৈরি করেছে। এবং তিনি মূলত রিট করেছেন ফাহমিদা যে গ্রাউন্ডে, সেটি হলো যে SM ফরহাদ ছাত্রলীগের সাবেক নেতা, তিনি ওই পদ থেকে এখনো পর্যন্ত পদত্যাগের ঘোষণা দেননি কিংবা ছাত্রলীগ ওই কমিটি বাতিল করেছে বলেও কোনো তথ্য নেই। তার প্রেক্ষিতে আমরা দেখছি যে ডাকসুর যে ইলেকশন এখন হচ্ছে, এই ইলেকশনে যখন ভোটার তালিকা প্রকাশ করা হয় তখন কিন্তু ছাত্রলীগের যারা নেতাকর্মী ছিলেন তাদেরকে কিন্তু ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং তাদের নির্বাচনে অংশগ্রহণেও কিন্তু এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে ফরহাদ কিংবা অন্য যারা ছাত্রলীগের কমিটিতে ছিল তাদেরকে কেন রাখা হচ্ছে এটি নিয়ে তার মূলত আর্গুমেন্ট, এবং তারই প্রেক্ষিতে তিনি রিটটি করেন। এবং রিট করার পর আমরা দেখলাম হাইকোর্টের দুই বিচারপতির নেতৃত্বাধীন একটি বেঞ্চ, তারা কিন্তু এই ডাকসু নির্বাচন আগামী 30 অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করে। এবং তার পরপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অ্যাডভোকেট শিশির মনির তিনি চেম্বার জজ আদালতে যান এবং সেখানে এই হাইকোর্টের যে আদেশ সেটি স্থগিত আদেশ চান এবং চেম্বার জজ আদালত সেটি স্থগিত করে। তার প্রেক্ষিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হওয়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো বাধা নেই। আচ্ছা, আদালতের রায় পরিবর্তনের কারণে শিক্ষার্থীদের মনোভাব বা অংশগ্রহণে কি কোনো ধরনের প্রভাব পড়তে পারে, কি মনে হয় আপনার? নিঃসন্দেহে আসলে আপনি দেখবেন যে গতকাল যখন আদালত থেকে একটি নির্দেশনা আসলো এবং এটি যখন গণমাধ্যমে খবর আকারে প্রকাশিত হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কানে পৌঁছানো মাত্রই তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে এবং সেখানে হাইকোর্টের বিরুদ্ধেও স্লোগান দিতে শিক্ষার্থীদের শোনা যায়। তারা আসলে যে কোনো উপায়ে এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গায় সবার উপরে একেবারে যে ডাকসু ফিরবে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক পরিবেশ বিশ্ববিদ্যালয়ে সেটি ফিরবে এবং শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে তাদের দাবি দেওয়া আদায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিভিন্নভাবে চাপে রাখবে, এটি তাদের প্রত্যাশা। এর প্রেক্ষিতে কিন্তু তাদের ডাকসু নির্বাচনটা 9 তারিখেই হোক এটি চাই বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ এবং বলা যায় প্রায় শতভাগ শিক্ষার্থী। ফলে ডাকসু নির্বাচন যখনই স্থগিতের একটি আদেশ এসেছে, সেটি যে গ্রাউন্ডেই হোক না কেন, যখন এই রিটটি যিনি করেছেন তার বিপক্ষে কিন্তু এক ধরনের একটি জনমত আমরা দেখতে পেয়েছি এবং শিক্ষার্থীরা কিন্তু চায় না যে কোনোভাবেই ডাকসু নির্বাচন স্থগিত হোক। এবং এমনকি যে প্রার্থী রিট করেছেন তিনিও বলছেন যে 9 তারিখেই নির্বাচন চান এবং তার প্যানেলের যারা VP/GS প্রার্থী তারাও কিন্তু 9 তারিখেই নির্বাচন চান। কিন্তু তারা বলছেন যে যারা ছাত্রলীগের সাথে এর আগে যুক্ত ছিল তাদের প্রার্থিতা যেহেতু দেওয়া হয়নি সেহেতু SM ফরহাদেরও দেওয়া হবে না। কিন্তু এর প্রেক্ষিতে আপনি যে প্রশ্নটি করলেন যে শিক্ষার্থীদের মধ্যে কোনো প্রতিক্রিয়া হচ্ছে কিনা, শিক্ষার্থীদের মধ্যে আমরা এক ধরনের প্রতিক্রিয়া দেখছি এবং এটা নিয়ে কিন্তু আজকে বিশ্ববিদ্যালয় সরগরম হয়ে উঠেছে। আপনি জানেন যে শিক্ষার্থী ফাহমিদা নামের যে প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা বাতিলের জন্য হাইকোর্টে রিট করেছিলেন, তাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এক ধরনের থ্রেট করা হয়েছে, গণধর্ষণ নামে একটি শব্দ ইউজ করে কিন্তু তাকে আসলে হিউমিলেট করা হয়েছে। এর প্রেক্ষিতেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ছাত্র দলের নেতাকর্মীরা সকাল থেকে বিক্ষোভ করছেন এবং আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের যারা আছেন সেই শিক্ষকরা কিন্তু এই শিক্ষার্থীর পক্ষ নিয়ে এবং যে আলী হুসাইন নামে যে শিক্ষার্থী, ওই শিক্ষার্থীকে এ ধরনের একটি বাজে মন্তব্য করে স্ট্যাটাস দিয়েছে, তার ছাত্রত্ব বাতিলের দাবিতে ক্যাম্পাস কিন্তু এখন উত্তল। এটি কিন্তু আসলে প্রভাব পড়ছে। আপনি জানেন যে আলী হুসাইনকে কিন্তু এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন তাকে শিবিরের কর্মী আখ্যা দিয়ে শিবিরকে কিন্তু এর ব্যাপারে দায় নিতে
তারা বলছেন, কিন্তু শিবির বলছে যে তারা আলী হুসাইন নামে তাদের কোনো ধরনের কর্মী বা সমর্থক কেউই নেই। আলী হুসাইন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকেন। এর আগে তিনি বিএনপি বা ছাত্রদলের সমর্থনেও পোস্ট দিয়েছেন, কখনো কখনো তিনি জামাতের সমর্থনেও পোস্ট দিয়েছেন। এই যে সামগ্রিক একটি পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন এবং আগামী 9 তারিখে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে কাদেরকে তারা ভোট দেবেন তা যাচাই বাছাইয়ের জন্য কিন্তু তারা আবার পুনরায় মনস্থির করবেন। আচ্ছা, যেমনটি আপনি বলছিলেন যে শিক্ষার্থীদের প্রত্যাশা একটি গণতান্ত্রিক প্ল্যাটফর্মের, চলমান টালবাহানার মধ্যে ডাকসু নির্বাচন কি সত্যি শিক্ষার্থীদের জন্য গণতান্ত্রিক প্ল্যাটফর্ম হিসেবে হয়ে উঠতে পারবে? আপনার কি মনে হয়? আগামী 9 তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনের পরিবেশ কি থাকবে, শিক্ষার্থীরা কতটা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারবে কিংবা সুষ্ঠু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ফলাফল পর্যায় পর্যন্ত কতটা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত রেখে সেটি করতে পারবে, সেটির উপরে কিন্তু এটি নির্ভর করবে যে আসলে ডাকসু নির্বাচনের ফলে গণতান্ত্রিক একটি ডাকসু শিক্ষার্থীরা পাবে কিনা কিংবা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরবে কিনা। এখানে একটি বিষয় যে ডাকসু দীর্ঘদিন পর কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখেছিলাম যে 1992-91 সালে সেই ডাকসু নির্বাচনের পর কিন্তু দীর্ঘদিন বন্ধ ছিল, প্রায় 28 বছর। এরপর কিন্তু 2019 সালে একটি নির্বাচন হয়, এরপর আবার সে অনিয়মিত হয়ে পড়ে। ফলে ডাকসু ঘিরে যে একটি গণতান্ত্রিক পরিবেশ ক্যাম্পাসে গড়ে উঠবে সেটি সম্ভব হয়নি। এবার একটি নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের পরই গণতান্ত্রিক পরিবেশ ফিরবে কিনা এটি আসলে সময়ই বলে দেবে। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে ডাকসু প্রতি বছর যদি নির্বাচন হয়, ডাকসু নির্বাচন, সেক্ষেত্রে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরবে। এবং শিক্ষার্থীরা গতকাল যখন স্লোগান দিচ্ছিল, বিক্ষোভ করছিল, তখনও কিন্তু তারা বলছিল যে 24-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরে তারা ডাকসু প্রতিবার চাই, 24-এর চেতনা ডাকসু হোক প্রতিবার, এরকম টাইপের তারা স্লোগান দিচ্ছিলেন এবং তারা চাচ্ছেন যে ডাকসু নিয়মিত হোক এবং বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরুক। হাসান, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আর একটু জানতে চাইবো যে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বলতে গেলে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে আমাদের পুরো বাংলাদেশে। এটি আসলে শিক্ষাঙ্গনে কি ধরনের প্রভাব ফেলছে বা কি ধরনের প্রভাব ফেলতে পারে আপনার কি মনে হয়? আসলে শিক্ষা প্রতিষ্ঠানে যে অস্থিরতা বা অস্থিতিশীলতা যেটি বলি, এটি আসলে 24-এর যে গণ আন্দোলন শুরু হয়েছিল জুলাই মাসে, তখন থেকে কিন্তু এখনো বিরাজমান। মাঝে কিছুদিন আমরা দেখেছিলাম শিক্ষা অঙ্গনের পরিবেশ কিছুটা স্বাভাবিক বা শান্ত হয়েছিল, কিন্তু এই গত সপ্তাহ থেকে ডাকসু ভোট কিংবা চাকসু ইলেকশন কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, এই ছাত্র সংসদ নির্বাচন কেন্দ্রিক কিছু ক্যাম্পাস হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে। এরপর কিন্তু আমরা দেখেছি যে হঠাৎ করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে এবং এই অস্থিতিশীলতার পেছনে কিন্তু ভিন্ন ভিন্ন কারণ আপনি দেখবেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেটি হয়েছে সেখানে কিন্তু একজন শিক্ষার্থীকে স্থানীয় একটি ছাত্রাবাসে ঢোকারকে কেন্দ্র করে একজন ছাত্রী সেখানে নিপীড়নের শিকার হন। এরপর কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় যে বিশ্ববিদ্যালয়ের পাশের যে জবরা গ্রাম, সেই গ্রামবাসীর কিন্তু ব্যাপক সংঘর্ষ এবং সেটি কিন্তু একরকম নিয়ন্ত্রণের বাইরে ছিল এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পায়নি বলে অভিযোগ করেছে এবং সেখানে কিন্তু প্রায় 250 শিক্ষার্থী আহত হয়েছে এবং অনেকে গুরুতর আহত, তারা এখন হাসপাতালে ভর্তি। এছাড়া আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, সেখানে অবশ্য শিক্ষার্থীদের একটি দাবি দেওয়া নিয়ে আন্দোলন, তারা 2টি ডিগ্রিকে একসঙ্গে করে একটি কম্বাইন্ড ডিগ্রির জন্য আবেদন করছে। সেখানেও কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যখন উপাচার্য এবং অনুষদের ডিনকে অবরুদ্ধ করে বিক্ষোভ করছিল, ঠিক সেই সময়ে কিন্তু স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে উদ্ধার করার জন্য স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এছাড়া ডাকসু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যেটি রাকসু, এখানেও কিন্তু বেশ উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। ডাকসুর বাইরে যদি আমরা বলি তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল এবং শিবিরের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলছে, যদিও সেখানে এখনো পর্যন্ত কোনো ধরনের সংঘর্ষ বা কোনো ক্লাশ হয়নি, তবে পরিস্থিতি খুবই উত্তেজনাকর এবং যে কোনো সময় সেখানে সংঘর্ষের মতো একটি পরিস্থিতি বিরাজ করছে। আমরা এই যে শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা এবং এর প্রভাব জাতীয় রাজনীতিতে যে পড়বে সেটি কিন্তু আমরা 24-এর আন্দোলনের দিকে তাকালেই বুঝতে পারি। 24-এর যে গণ আন্দোলন হয়েছিল জুলাই এবং আগস্ট মাসে, সেই সময়ে কিন্তু এই শিক্ষার্থীদের আন্দোলন এবং সেটি পরবর্তীতে ছাত্র জনতার একটি যৌথ অভ্যুত্থান যেটিকে বলা হয়, সেই অভ্যুত্থানে কিন্তু 15 বছরের যে শাসনের ব্যবস্থায় ছিল শেখ হাসিনা, সে কিন্তু পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন।
এই যে এখন যে অস্থিতিশীলতা বিরাজ করছে, এর ফলে আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন সেখানে একটি বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষকের সঙ্গে আজ সকালেই কথা বলছিলাম, তখন তারা বলছিলেন যে আসলে এটি জাতীয় নির্বাচনের জন্য একটি নেতিবাচক মেসেজ বা বার্তা। যদি এই ধরনের পরিস্থিতি তৈরি হয় এবং বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং কেউ যদি গুরুতর হতাহত এবং নিহত বা লাশ পড়ার মতো ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে এবং এটি বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত হয়ে দাঁড়াবে। আপনি যেমনটি বলছিলেন সুন্দর করে যে এটি আসলে জাতীয় নির্বাচনের জন্য একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে। আমাদের প্রত্যাশা থাকবে একটি সুষ্ঠু সুন্দর ডাকসু নির্বাচনের। ধন্যবাদ আদিব আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। ফেনীতে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান রোগীর পেটে গজ রেখে সেলাই করে দেওয়া হয়। এই অপারেশনের 7 মাস পর ফেনীর আরেকটি বেসরকারি হাসপাতালে অপারেশন করে গজটি বের করা হয়। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। ফেনীতে একটি বেসরকারি হাসপাতালে ফরিদা ইয়াসমিন নামের এক সিজারিয়ান রোগীর পেটে গজ রেখে সেলাই করে দেওয়া হয়েছে। অপারেশনের 7 মাস পর গেল 27 আগস্ট রাতে ফেনীর আরেকটি বেসরকারি হাসপাতালে অপারেশন করে গজটি বের করা হয়। এ ঘটনায় 28 আগস্ট ফেনী শহরের আলকেমি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ফেনীর সিভিল সার্জনের কাছে অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগে বলা হয়, ফরিদা ইয়াসমিন 3 ফেব্রুয়ারি আলকেমি হাসপাতালে ভর্তি হন। সেখানে সিজারিয়ান অপারেশন করেন ডাক্তার তাসলিমা আক্তার। এই সময় রোগীর পেটে গজ রেখে সেলাই দিয়ে বেডে পাঠিয়ে দেন। 4 দিন পর রিলিজ দিয়ে বাড়িতে পাঠালে রোগী পেটে ব্যথা অনুভব করেন। এরপর ডাক্তার তাসলিমা আক্তারের কাছে গেলে তিনি ব্যথার ওষুধ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। আমি আজ 7 মাস সিজার হয়েছিল তাসলিমা ম্যাডামের কাছে। সিজার হওয়ার পর থেকে পেটে ব্যথা পেট ফুলে গেছিল। হাসপাতালে ভর্তি ছিলাম অনেক দিন ধরে। বুধবার রাতে ফেনী শহরের আল বারাকা হাসপাতালে সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার আজিজুল্লাহ ভুক্তভোগী ফরিদা ইয়াসমিনের অপারেশন করেন। এ সময় পেট থেকে প্রায় 1 কেজি ওজনের 1 ফুট একটি গজ বের করা হয়। রোগীর স্বামী মহিউদ্দিন বলেন, স্ত্রীর পেছনে 7 মাসে প্রায় 5 লাখ টাকা খরচ হয়েছে। প্রবাস থেকে আসতে হলে আজজন কত টাকা খরচ হয় আপনারাই জানেন সব কিছু। এখানে আসি বিভিন্ন জায়গা, আমি দৌড়াদৌড়ি আজকে 2টা মাস আমি ঘরে ঠিক মতো ঘুমাইতে পারতেছি না। আমার বাপকে নিয়ে এই হাসপাতাল সব কিছু ডাক্তার সব ডাক্তার দৌড়াদৌড়ি করতেছি। ফেনীর সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ রুবায়াত বিন করিম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যে অভিযোগটা আমাদের অফিসে জমা পড়েছে এবং আমরা ভুক্তভোগীর ভাইয়ের সাথে আমরা কথা বলেছি। আমরা এই অভিযোগটাকে আমলে নিয়েছি এবং আমরা একটা 5 সদস্যের তদন্ত কমিটি করে দিয়েছি, যাদেরকে আমরা 10 কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে আমরা বলেছি। আমরা এই তদন্ত অনুযায়ী যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করার সেটা আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জের ধরে মর্জিনা বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছেন তার স্বামী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্বামী বক্কা শেখকে আটক করেছে। মঙ্গলবার ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের রং রায়েরকান্দি গ্রামে হত্যাকাণ্ড ঘটে। নিহত মর্জিনা ফরিদপুর কোতোয়ালি থানার ফুরসা গ্রামের মৃত মোচন মোল্লার মেয়ে। তার 3 মেয়ে ও 1 ছেলে সন্তান রয়েছে। স্বজনরা জানান, ভোরের দিকে মর্জিনা ও বক্কারের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বক্কার ঘর থেকে বের হয়ে গেলে তার স্ত্রী ঘরের দরজা আটকে দেন। পরে ঘরের টিনের বেড়া ভেঙে ঘরে ঢুকে বটির আছাড়ি দিয়ে মর্জিনার মাথায় আঘাত করেন স্বামী বক্কার শেখ। এতে ঘটনাস্থলে নিহত হন মর্জিনা বেগম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্বামী বক্কার শেখকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মনে করেন জ্বালায় 2 দিন পর কয় কি কাম কাজ করে না, কয় কি টাকা পয়সা নেই, ভাবে যায় টাকা পয়সা আনার কুয়াশে তো আমার ভাইরা নিয়ে আসে দিয়ে ফাটাই। এই যে 2 দিন আগে মনে করেন টাকা পয়সা চাইছে দিছে। আসার পরে আমরা ফুলে যতটুকু জানছি যে ঘরের ভিতরে দুজনের সমস্যা বেদাল করছে। বেদাল করার পরে বটির আছাড়ি দিয়ে তাকে মাথা ভেতর বাইরে তারপরে মারছে। হয়তো 10টা হয়েছে পরে ওই বউ ওই স্বামীর আর কি ঘরের থেকে বের করে দিছে। বের করে দেওয়ার পরে দরজা মেরে দিছে। পরে রান্নাঘরে বটির আছাড়ি ছিল, ওই আছাড়ি দিয়ে এই টিন মানে ওই টিনটা ই করছে, বেড়াটা ভাঙিয়ে ভিতরে ঢুকছে। ভিতরে ঢোকার পরে
ওই যায় মারছে, এর ভিতর 2-1 জন যাইছে তাকেও মারছে। স্বামী আবু বক্কর তার স্ত্রী মর্জিনাকে রাত অনুমান 3টা থেকে 3:30টার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বটির আছাড়ি দিয়ে পিটাই হত্যা করছে। আমরা ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য প্রেরণ করছি। স্বাস্থ্যকর অল টাইম ব্রেড সব সময়, অল টাইম হেলদি লাইফ।